গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে বাংলাদেশের স্বাধীনতার অমর কবিতা শুনিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971-এর 7ই মার্চের পরন্ত বিকেলের অপ্রতিরোধ্য বজ্রকণ্ঠ দ্রোহের আগুন জ্বালিয়েছিল 56,000 বর্গমাইল জুড়ে। বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কবি নির্মলেন্দু গুণের ভাষায় সেই থেকে স্বাধীনতার শব্দটি আমাদের। শুধু দেশেই নয়, বঙ্গবন্ধুর সেই অমর কবিতার পংক্তি থেকে স্বাধীন বাংলাদেশের বার্তা শুনেছিল গোটা বিশ্ব। লন্ডন ভিত্তিক টাইম ম্যাগাজিনের বৈদেশিক সংবাদদাতা ড্যান কোগিন 71-এর 15ই মার্চ এক নিবন্ধে লিখেছিলেন, সমঝোতার আর কোনো আশা নেই, অখণ্ড পাকিস্তানের মৃত্যু ঘটতে যাচ্ছে। পাকিস্তানের সামরিক জান্তার ভিত কাঁপিয়ে দিয়েছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষণ। সরাসরি সম্প্রচারের উপর দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা, তবে পাকিস্তান রেডিওর ঢাকা কেন্দ্রের বাঙালি কর্মীদের অপ্রতিরোধ্য সাহসের কাছে নতি স্বীকার করতে হয় ইয়াহিয়া সরকারকে। গভীর রাতে বঙ্গবন্ধুর পূর্ণ ভাষণ সম্প্রচারের অনুমতি দিতে বাধ্য হয় সামরিক কর্তৃপক্ষ। এরপর মুক্তিযুদ্ধের পুরোটার সময় পূর্ব পাকিস্তানে নিষিদ্ধ ছিল এই ভাষণ, তবে 9 মাসের পুরোটার সময় তা বেজেছে মুক্তিকামী বাঙালির হৃদয়ে। এত বছর পর বাংলাদেশের ভিত্তি সে জায়গাটি আবার অলিখিত রাষ্ট্রীয় কর্তৃত্বের বলে নিষিদ্ধ। ডক্টর ইউনূসের 1.5 বছরের মবের আমল শেষেও মুক্তি পায়নি বঙ্গবন্ধুর দরাজ কণ্ঠ, বরং স্বাধীনতার স্থপতির ভাষণ বাজানোকে চিহ্নিত করা হচ্ছে সন্ত্রাস হিসেবে, ঠিক যেমনটি ঘটেছিল মুক্তিযুদ্ধের 9 মাসে। 1.5 বছরের ধারাবাহিকতা মেনে নতুন সরকারের সময়ও ধুলায় মিশিয়ে দেয়া 32 নম্বর ঘিরে রেখেছে রক্তচক্ষু পুলিশ। অন্যদিকে 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর 32 নম্বর মুখে 4 জনকে গ্রেপ্তারের পর মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধের বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ধারণের কথা বলা বিএনপি সরকারের সময়ও কেন এমন দৃশ্য? মুক্তিযুদ্ধের মহানায়ককে নিষিদ্ধ রাখার ইউনূসীয় আর পাকিস্তানি ফর্মুলাতেই কেন হাঁটতে চায় বিএনপি? 7ই মার্চের ভাষণ বাজানো অথবা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো সন্ত্রাসী কার্যক্রম হলে এই দিনটির গভীর তাৎপর্য তুলে ধরে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অভিমত কি সরকারের চোখে সন্ত্রাস? সোশ্যাল মিডিয়া জুড়ে বঙ্গবন্ধুকে স্মরণ করাও কি দেশবিরোধী কর্মকাণ্ড? যদি তাই হয়, তাহলে খোদ মুক্তিযুদ্ধই কি রাষ্ট্রের চোখে এখন অপরাধ হিসেবে বিবেচিত? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাঙালি জাতির মুক্তির সংগ্রাম হঠাৎ করে একদিনে শুরু যেমন হয়নি, তেমনি একদিনে শেষ হয়ে যায়নি। এই সংগ্রাম ছিল ধারাবাহিক। সেই ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে 55 বছর আগে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে স্বাধীনতার সংগ্রামের ডাক দিয়েছিলেন। 7ই মার্চের উত্তাল দিনটিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকা ছিল মিছিলের শহর। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ পায়ে হেঁটে, বাস, লঞ্চে কিংবা ট্রেনে চেপে রেসকোর্স ময়দানে সমবেত হয়েছিল। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে লাখ লাখ মানুষের সয়লাভ হয়ে গিয়েছিল বিশাল সে ময়দান। বঙ্গবন্ধুর ভাষণ শুনতে আসা মানুষের ভিড়ে সেদিন রেসকোর্স ময়দান রূপ নিয়েছিল জনসমুদ্রে। মুহুর্মুহু গর্জনে ফেটে পড়েছিল উত্থিত বাঁশের লাঠি হাতে সমবেত লাখ লাখ বিক্ষুব্ধ মানুষ। বাতাসে উঠছিল বাংলার মানচিত্র আঁকা লাল সূর্যের অসংখ্য পতাকা। বিকাল 3:20 সাদা পাজামা পাঞ্জাবি আর হাত কাটা কালো কোট পরে বঙ্গবন্ধু যান রেসকোর্সের মঞ্চে। জনতার স্রোতে দাঁড়ান মাইকের সামনে। আকাশ কাঁপানো স্লোগান আর মুহুর্মুহু করতালির মধ্যে হাত নেড়ে অভিনন্দন জানান অপেক্ষামান জনসমুদ্রের উদ্দেশ্যে। তারপর শুরু করেন তার ঐতিহাসিক ভাষণ। কবিতার পংক্তির উচ্চারণের মতো তিনি বলে চলেন, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ হইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। বঙ্গবন্ধু বললেন, তোমরা আমার ভাই, তোমরা বাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না।
রেসকোর্স ময়দানের জনসমুদ্র তখন ছিল উত্তাল, যেন আরো কিছু শুনতে চায় জনতা। বঙ্গবন্ধু উচ্চারণ করলেন তার শেষ বক্তব্য। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বঙ্গবন্ধুর এই ভাষণটি ছিল মাত্র 19 মিনিটের। সেটি দিয়ে তিনি বাঙালি জাতিকে তুলে আনেন অবিশ্বাস্য এক উচ্চতায়। এতে সামরিক আইন প্রত্যাহার, সৈন্যবাহিনীর ব্যারাকের প্রত্যাবর্তন, শহীদদের জন্য ক্ষতিপূরণ ও জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের 4 দফা দাবি তুলে ধরেন তিনি। সামরিক আইন মাশাআল্ল উদ্ধ করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মূলত বঙ্গবন্ধুর এই ভাষণের আহ্বানে মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু করে বাঙালি। এরপর 25শে মার্চ পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করলে বঙ্গবন্ধুর নির্দেশিত পথে শুরু হয় মুক্তিযুদ্ধ। পাকিস্তানি শোষক, দখলদার ও তাদের এদেশীয় দোসরদের বিরুদ্ধে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আসে স্বাধীনতা। 16 ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। বঙ্গবন্ধুর এই অমর ভাষণকে 2017 সালের 30 অক্টোবর ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। বড় বিষয় হলো যুদ্ধ ও সামাজিক বিপর্যয় এবং সংরক্ষণের অভাবে বিশ্বজুড়ে ঝুঁকিতে থাকা নথিগুলোকে 20 বছর ধরে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এসব স্বীকৃতির মধ্যে ইউনেস্কো প্রথম কোনো ভাষণকে স্বীকৃতি দেয় যা ছিল অলিখিত। ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড বা AMOW কর্মসূচির অধীনে আন্তর্জাতিক তালিকায় মোট 78টি দলিলকে মনোনয়ন দেয়। এ তালিকায় 48 নম্বরে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটিকে স্থান দেওয়া হয়। বিশ্ব ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনার আন্তর্জাতিক তালিকায় মূলত মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন অংশের ঘটনার সংরক্ষণ ও সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছে ইউনেস্কো। এই তালিকায় ঠাঁই পেতে হলে পর্যাপ্ত গ্রহণযোগ্যতা ও ঐতিহাসিক প্রভাব থাকতে হয়। দর্শক, বঙ্গবন্ধুর এই ভাষণটি পাকিস্তানি শাসকদের পিণ্ডি চটকে দিয়েছিল, তাদের ভিত কাঁপিয়ে দিয়েছিল। স্বাধীনতার পরও একইভাবে পাকিস্তানি দোসরদের মনোবেদনা আর যন্ত্রণার কারণ এখনো সেই ভাষণ। রেসকোর্স ময়দান থেকে বঙ্গবন্ধুর ভাষণ সরাসরি প্রচারের সব আয়োজন ছিল ঢাকা বেতার কর্তৃপক্ষের। প্রচার শুরু হয়েছিল, কিন্তু সামরিক কর্তৃপক্ষ প্রচার বন্ধ করে দিলে বেতারের সব বাঙালি কর্মচারী বেতার ভবন ছেড়ে বেরিয়ে আসেন। বন্ধ হয়ে যায় সব ধরনের সম্প্রচার কার্যক্রম। ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ে নানা গুজব। গভীর রাতে অবশ্য সামরিক কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর পূর্ণ ভাষণ সম্প্রচারের অনুমতি দিতে বাধ্য হয়। ওই ভাষণের পর গোটা বাংলাদেশে পাকিস্তানিদের পরিবর্তে বাঙালিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। অনেকে বিভিন্ন জায়গায় পূর্ব পাকিস্তানের শব্দ মুছে বাংলাদেশ লিখে দেন, যে ভাষণের মধ্য দিয়ে বাঙালির মুক্তির সংগ্রামের ভিত রচিত হয়েছিল। বাংলাদেশের জন্মের পর পাকিস্তানের দোসররা সেই ভাষণের বিরুদ্ধে সোচ্চার থেকেছে বরাবরই, কারণ তারা জানে 1971 সালের 7ই মার্চকে বাদ দিয়ে বাঙালি ইতিহাস লেখা সম্ভব নয়। বাংলাদেশের সামরিক শাসনামলে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ প্রচার ছিল নিষিদ্ধ। বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা 7ই মার্চের ভাষণকে এত বেশি প্রচার করতেন যেটি মানুষের মধ্যে বিরক্তির উদ্রেক করত। অথচ 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা স্লোগান দিত, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। এই বৈষম্য বিরোধীদের কাছে পরে মুজিববাদ হয়ে যায় মুর্দাবাদ। বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলতে তাদের অনেক চেষ্টা ছিল গত অন্তর্বর্তী সরকারের আমলে। অধ্যাপক ইউনূসের প্রশাসনও তাদের নিয়োগকর্তাদের খুশি করতে একই কাজ করে গেছে। অধ্যাপক ইউনূসের আমলে রাষ্ট্রীয় দিবস থেকে বাদ দেওয়া হয় 7ই মার্চকে। পাঠ্যপুস্তক থেকে 7ই মার্চ সরিয়ে সেখানে জুলাই অভ্যুত্থানকে রিপ্লেস করা হয়।
অথচ হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা আছে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য। ২০২২ সালের ৫ই ফেব্রুয়ারিতে হাইকোর্ট ৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস ঘোষণা চেয়ে করা এক রিটের শুনানিতে আদালত এই মত দিয়েছিলেন। সে বছরের ২৫শে ফেব্রুয়ারি আদালত ১ মাসের মধ্যে ঐতিহাসিক ৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষণা করে গেজেট জারির নির্দেশ দিয়েছিলেন। অধ্যাপক ইউনূসের সরকার ক্ষমতায় এসেই বঙ্গবন্ধুর নিশানা মুছে দেওয়ার পদক্ষেপ হিসেবে এসব কিছু বাদ দেয়। তারপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুক্তিযোদ্ধা আর মুক্তিযুদ্ধের ইতিহাসের বিরুদ্ধে শুরু হয় ইউনুসীয় মব সন্ত্রাস। মুক্তিযুদ্ধের ইতিহাস বিজড়িত ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধু আর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের বিরুদ্ধে অধ্যাপক ইউনূসের আমলে রাষ্ট্রীয় সন্ত্রাস এতটা বেড়েছিল যে মূলধারার সংবাদপত্রের পাতা কিংবা টিভি নিউজের পর্দা থেকে এসব দিবস বেমালুম হারিয়ে যায়। গত বছর দৈনিক প্রথম আলোর প্রথম ও শেষ পাতায় ৭ই মার্চ বলে কিছুই ছিল না। ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে থাকা হলের নাম পরিবর্তন করে ইতিহাসের ঘৃণিত রাজাকার শাহ আজিজুরের নামে নামকরণের ঘটনাও ঘটেছে। তবে ইতিহাস সাক্ষী দেয়, যতবার এদেশ থেকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, বিকৃত করার চেষ্টা করা হয়েছে, তিনবার একটি ভাঙা পোড়া বাড়িকে আবারও পড়ানোর চেষ্টা করা হয়েছে, ততই বঙ্গবন্ধু হয়ে উঠেছেন প্রাসঙ্গিক এবং শক্তিশালী। ইউনূসের ১৮ মাসের মবের শাসন থেকে মুক্তির পর অনেকেই ভেবেছিলেন ইতিহাস বিকৃতির ধারা বদলাবে, তবে বাস্তবতা কি তার পক্ষে খুব বেশি সাক্ষ্য দিচ্ছে? বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ৭ই মার্চ প্রথম আলো কিংবা অন্য পত্রিকাগুলোর প্রথম পাতায় ফিরেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে বঙ্গবন্ধুর সেই উদ্যত তর্জনী। তবে রাষ্ট্রীয় দমনের ছবিটা যেন ঠিক ইউনূসের আমলের মতোই। ৭ই মার্চের প্রথম প্রহরের আগেই নতুন করে ৩২ নম্বর ঘিরে ফেলে পুলিশ বাহিনী। সাজোয়া যান নিয়ে দিনভর তাদের যে যুদ্ধ প্রস্তুতি, সে যুদ্ধ যেন বাংলাদেশের অস্তিত্বেরই বিরুদ্ধে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশু বেষ্টনীর ভেতরে ঢুকে পড়ে নাজেহালের শিকার হচ্ছে। তার অসহায় বাবার চোখ থেকে ঝরছে হতাশা এবং ক্ষোভের আগুন। ইউনূসের শাসনামলের ১.৫ বছরে ৩২ নম্বর ঘিরে এভাবে মানুষকে নাজেহাল করার অসংখ্য ঘটনা ঘটেছে। পুলিশের সামনে নারীকে বেধড়ক মারধর করে ক্ষমতার জানান দিয়েছে কিংস পার্টি নেতারা। আবার ৩২ নম্বর দখলে নেওয়ার স্লোগান দিয়ে মিছিল করেছেন বিএনপির সমর্থকেরা। দেখা যাচ্ছে সরকার পরিবর্তনের পরেও মুক্ত হয়নি দেশের স্বাধীনতার বাতিঘর ৩২ নম্বর। এখানেই শেষ নয়, ঐতিহাসিক ৭ই মার্চ ফুল নিয়ে ৩২ নম্বরে যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছেন ৪ জন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। অন্যদিকে চাংখারপুল মোড়ে ৭ই মার্চের ভাষণ বাজানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ২ জনকে আটক করা হয়েছে। শাহবাগ থানার ওসি নির্দ্বিধায় সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ, এ কারণে ২ জনকে তুলে আনা হয়েছে। সারা দেশে দেখা গেছে রাষ্ট্রীয় বিধিনিষেধের এমন বেড়াজাল, অথচ শুনতে অবাক লাগলেও বিএনপির দল হিসেবে ৭ই মার্চ পালন করত। খুব বেশি দিন আগের কথা নয়, ২০২১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক এই দিনটি আনুষ্ঠানিকভাবে পালন করেছিল বিএনপি। যদিও এটি নিয়ে আওয়ামী লীগের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল তখন। মূলত বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের অংশ হিসেবে প্রথমবারের মতো ঐতিহাসিক ৭ই মার্চ পালন করে বিএনপি। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মার্চ মাস জুড়ে যে ১৯ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি, তার মধ্যে ৭ই মার্চকেও রাখা হয়। এদিন বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করেছিল বিএনপি। দর্শক, সেই অনুষ্ঠানে বিএনপি নেতারা কি বলেছিলেন? বিবিসি বাংলার খবর থেকে জানা যায়, ওই অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেছিলেন ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক এবং জনগণকে উদ্দীপ্ত করেছিল। সেই সময় অবিসংবাদিত নেতা জনাব মরহুম শেখ মুজিবুর রহমানের ভাষণে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশনা ছিল, আমরা তা অস্বীকার করি না। ২০২৩ সালেও ৭ই মার্চ উপলক্ষে বিএনপির কর্মসূচি ছিল। এদিন রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্টের পালা বদলের পর থেকে বিএনপির কাছে ৭ই মার্চ আর পালনযোগ্য কিছু নয়। বরং বিএনপির নতুন সরকারের আমলে যখন স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপমান করে যাচ্ছে, তখন বিএনপি সরকারের মুখে কুলুপ। ২০২৪ সালের ৫ই আগস্ট আগে ৭ই মার্চের দিনটি ঘিরে থাকতো জমজমাট আয়োজন, সভা, সেমিনার, স্মৃতিচারণের নীরব প্রতিযোগিতা। বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বইয়ের পসরা সাজিয়ে বসতেন বুদ্ধিজীবী কিংবা লেখকেরা। তবে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে কার্যত
ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল বাংলাদেশের ইতিহাস থেকে। কিন্তু পরিবর্তনের অঙ্গীকার দিয়ে ত্রয়োদশ নির্বাচনের পর বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলেও ইউনূসের বিছিয়ে যাওয়া নীতিতে হাত দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। পত্রপত্রিকায় প্রকাশিত হয়নি দিবসটি ঘিরে কোনো ক্রোড়পত্র, চোখে পড়েনি বিগত সময়ের বুদ্ধিজীবীদের কলমের আঁচড়, দমন পীড়ন ও কার্যক্রম নিষিদ্ধের খড়গে পড়া আওয়ামী লীগ ঐতিহাসিক এই দিবসটিকে ঘিরে কর্মসূচি দিলেও তা সামাজিক মাধ্যমে সীমাবদ্ধ। দর্শক, দেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রাজনৈতিক মতপার্থক্য, মতবিরোধ, এমনকি সংঘাতময় সম্পর্ক থাকতে পারে। তা সত্ত্বেও ৭ই মার্চের মতো বাঙালির গৌরবের ইতিহাস ইস্যুতে কোনো বিভেদ বা মতৈক্য থাকার সুযোগ নেই। ৭ই মার্চ, ২৫শে মার্চ ও ২৬শে মার্চ, ১৪-১৬ ডিসেম্বর সহ জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয়ে একটি অভিন্ন অবস্থান রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা বাঞ্ছনীয়। মুক্তিযুদ্ধের একটি অভিন্ন ইতিহাস থাকা জরুরি। মুক্তিযুদ্ধের কোনো বিতর্কিত বয়ান কাম্য নাই। এই বোঝাপড়ার ঘাটতি থাকলে এগোবে না দেশ। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।